between the spinal cord and the specific region of the body. এখন স্পাইনাল নার্ভ সম্পর্কে অনেক কিছু, কিন্তু কিছু কিছু জিনিস একটু জানতে হবে যে স্পাইনাল নার্ভ কোথা থেকে অ্যারাইজ করতেছে, কিভাবে স্পাইনাল নার্ভ ফর্মেশন হচ্ছে, তারপরে স্পাইনাল নার্ভ থেকে যে নার্ভ রুটগুলো, যে নার্ভগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথায় কোথায় সাপ্লাই করতেছে সেগুলো, তারপর কি কি প্লেক্সাস তৈরি করতেছে সেগুলো অনেক সময় পরীক্ষাতে পড়ে। এখন স্পাইনাল নার্ভ হচ্ছে 31 পেয়ার, আগে বললাম যে এখন স্পাইনাল নার্ভ ফলোস দ্য নেম অফ দি করসপন্ডিং ভার্টিব্রাল কলাম। They emerge from the spinal cord and through the intervertebral foramen of the vertebra. এখন স্পাইনাল নার্ভটা স্পাইনাল কর্ড থেকে, যে স্পাইনাল কর্ডের যে গ্রে কলাম থাকে যে ভিতরের দিকে, সেখানে দুইটা হর্ন থাকে, একটা হচ্ছে এন্টেরিয়র হর্ন আর একটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন। এই হর্ন থেকে কতগুলো রুটলেট বের হয়, সেই রুটলেট গুলো যে ডরসাল হর্ন অথবা পোস্টেরিয়র হর্ন থেকে রুটলেট গুলো বের হওয়ার পরে সেগুলো মিলিত হয়ে পোস্টেরিয়র রুট তৈরি করে, যেটাকে সেন্সরি রুট বলা হয়। আর হচ্ছে এন্টেরিয়র হর্ন থেকে হচ্ছে রুটলেট, অনেকগুলো রুটলেট বের হয়, সেগুলো মিলিত হয়ে এন্টেরিয়র রুট অথবা ভেন্ট্রাল রুট তৈরি করে, যেটা হচ্ছে মোটর রুট। এই দুইটা রুট, ভেন্ট্রাল এবং ডরসাল রুট, সেটা হচ্ছে মিলিত হয়ে তৈরি করা হচ্ছে স্পাইনাল নার্ভ। এবং এই স্পাইনাল নার্ভটা তৈরি হয়েছে ইন্টারভার্টিব্রাল যে ফোরামিনেটা আছে সেখানে হচ্ছে স্পাইনাল নার্ভটা ফর্মেশন হয়। তারপর স্পাইনাল নার্ভটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন থেকে স্পাইনাল নার্ভটা এক্সিট করে, এক্সিট হওয়ার পরে সেটা আবার ব্রাঞ্চ হয়, একটা হচ্ছে ডরসাল রেমাস হয় আর একটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস হয়। আমি করতেছি। আমি কি বললাম বুঝা গেল? আচ্ছা জি স্যার। এখন নরমালি হচ্ছে যেহেতু স্পাইনাল নার্ভ সবসময় হচ্ছে করসপন্ডিং ভার্টিব্রার সাথে একই লেভেলে থাকে না, ইউজুয়ালি সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার এই ভার্টিব্রা গুলোর সাথে স্পাইনাল নার্ভ করসপন্ডিং যে ভার্টিব্রার সাথে একই লেভেলে থাকে, কিন্তু নিচের দিকে যে স্যাক্রাল অথবা কক্সিজিয়াল যে স্পাইনাল নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো দেখা যাচ্ছে ভার্টিব্রার করসপন্ডিং লেভেলে থাকে না। যেহেতু স্পাইনাল কর্ডটা হচ্ছে লোয়ার লেভেল, লোয়ার বর্ডার অফ লাম্বার 1 অথবা আপার বর্ডার অফ লাম্বার 2 ভার্টিব্রাতে শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে যে নার্ভ রুট গুলো বের হচ্ছে সেগুলো নিচের দিকে একগুচ্ছ নার্ভ ফাইবার হিসেবে নিচের দিকে নামে, তারপরে হচ্ছে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে সেগুলো হচ্ছে পাস করে, এবং যে একগুচ্ছ নার্ভ ফাইবার যেটা স্পাইনাল কর্ড থেকে বের হচ্ছে সেগুলোকে একসাথে বলা হচ্ছে কর্ডা ইকুইনা। The spinal cord are shorter than the vertebral column. Nerves that arise from the lumbar, sacral, and coccyx region of the spinal cord don't leave vertebral column at the same level. Where they exit the cord, the root of this spinal nerve angle inferiorly in the vertebral canal from the wind of a spinal cord like wisps of hair. যেটা হচ্ছে ঘোড়ার যে লেজের মতো দেখতে, এই জন্য এটার নাম হচ্ছে কর্ডা ইকুইনা। এখন স্পাইনাল স্পাইনাল নার্ভের যেটা আগে বললাম যে স্পাইনাল নার্ভের দুইটা রুট থাকে, একটা হচ্ছে ভেন্ট্রাল রুট অথবা এন্টেরিয়র রুট, আর একটা হচ্ছে ডরসাল রুট অথবা পোস্টেরিয়র রুট। এবং ডরসাল, ভেন্ট্রাল এবং ডরসাল এই দুইটা রুট মিলিত হয়ে হচ্ছে স্পাইনাল নার্ভ তৈরি করে ইন্টারভার্টিব্রাল ফোরামিনাল লেভেলে। এজন্য হচ্ছে আগে আমি বলছিলাম যে যখন কারো ডিস্কের সমস্যা, ইন্টারভার্টিব্রাল ডিস্কের সমস্যায় ডিস্ক গুলো যখন পিছনের দিকে সরে যায়, সাধারণত ডিস্ক গুলো সরে যায় হচ্ছে পোস্টোল্যাটারাল সাইডে, এবং পোস্টোল্যাটারাল সাইডে যখন কোলাপস হয়, প্রোট্রুশন হয়, হার্নিয়েশন হয়, তখন কিন্তু সে সরাসরি স্পাইনাল নার্ভের উপরে কম্প্রেশন তৈরি করে না। বেশিরভাগ ক্ষেত্রে সে হচ্ছে স্পাইনাল নার্ভের যে রুট থাকে সেই রুটের উপরে বেশিরভাগ ক্ষেত্রে কম্প্রেশনটা তৈরি করে। তবে স্পাইনাল যে ইন্টারভার্টিব্রাল যে ডিস্কটা আছে সেই ডিস্কটা যদি অনেক বেশি ভাবে পোস্টোল্যাটারাল সাইডে প্রোট্রুশন হয়, সেই ক্ষেত্রে অনেক সময় স্পাইনাল নার্ভের উপরে কম্প্রেশন হতে পারে। আবার স্পাইনাল নার্ভে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হচ্ছে, যে ফোরামেনটা কোনো কারণে যদি ন্যারোইং হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে স্পাইনাল কর্ডটা কম্প্রেশন হতে পারে। এই জন্য যে স্পাইনাল যে আপনার শরীরে যে এইরকম কোন সমস্যা হলে সেটা কি স্পাইনাল নার্ভ কম্প্রেশনের কারণে হচ্ছে কিনা অথবা স্পাইনাল নার্ভ রুট কম্প্রেশনের কারণে হচ্ছে কিনা, সেটা ডিফারেন্সিয়েট করতে হয়
যেটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে এই ডিফারেন্সিয়েশনটা করা হয় যে সেটা কি স্পাইনাল নার্ভে কম্প্রেশন হচ্ছে না স্পাইনাল নার্ভ রুটে কম্প্রেশন হচ্ছে, সেটা ডিফারেন্স তখন করা সম্ভব হয়। এখন পোস্টেরিয়র রুট যেটাকে বলছেন যে সেন্সরি রুট আর এন্টেরিয়র রুট যেটা হচ্ছে মোটর রুট, এবং তাহলে স্পাইনাল নার্ভটা হচ্ছে মিক্সড নার্ভ যেটাতে বোথ মোটর এবং সেন্সরি দুইটা কম্পোনেন্টই থাকে। এবং এর আগে পড়ছেন যে এটা বলা হয়েছিল কিন্তু যে স্পাইনাল নার্ভে যে পোস্টেরিয়র রুট অথবা ডরসাল রুট থাকে সেখানে একটা গ্যাংলিয়ন থাকে যেটার নাম হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন অথবা পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন। এবং এই গ্যাংলিয়ন হচ্ছে এখানে সেল পেরিফেরাল নার্ভে যে সেল বডি থাকে সেই সেল বডি গুলো থাকে হচ্ছে সেন্সরি নিউরনের সেল বডি গুলো থাকে হচ্ছে এবং এই পোস্টেরিয়র রুট অথবা ডরসাল রুট গ্যাংলিয়নে। এখন আমি একজনকে ধরে যে কারো মনে আছে কিনা এখানে কোন ধরনের কি নিউরোগিলিয়া থাকে কিনা এই ডরসাল রুট গ্যাংলিয়ন অথবা পোস্টেরিয়র রুট গ্যাংলিয়নে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আমি জিজ্ঞাসা করেছি যে আগে একটা শব্দ যে ডরসাল রুটে যে একটা গ্যাংলিয়ন থাকে যেটা হচ্ছে সেন্সরি গ্যাংলিয়ন বলা হয়, ডরসাল রুট গ্যাংলিয়ন বলা হয়। এখানে নরমালি যে আমাদের বেশিরভাগ নিউরন যে শরীরে যে নিউরন গুলো থাকে সেই নিউরন গুলো সেল বডি থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেল বডি গুলো থাকে হচ্ছে পেরিফেরাল নার্ভে, বিশেষত স্পাইনাল নার্ভে যে ডরসাল রুট থাকে ওখানে যে গ্যাংলিয়ন থাকে এখানে সেল বডি গুলো থাকে। মানে গ্যাংলিয়ন গুলোতে কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গ্যাংলিয়া বলা হয়। এবং এই যে ডরসাল রুট গ্যাংলিয়াতে এখানে এটা হচ্ছে সেন্সরি গ্যাংলিয়ন এবং এখানে সেল বডি গুলো থাকে। এখন এখানে কি কোনো নিউরোগিলিয়া থাকে কিনা? আপনারা কি শুনতে পাচ্ছেন আমি কি জিজ্ঞাসা করলাম? থাকে না। কোন গ্যাংলিয়ন থাকে, মানে কোন নিউরোগিলিয়া থাকে? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কি নিউরোগিলিয়া থাকে সেটা বলেন আগে। স্যার স্যাটেলাইট সেল আর সোয়ান সেল। হ্যাঁ, এর ভিতরে সোয়ান সেল সেটা তো মাইলিনেশন করে। মাইলিন যেটা হচ্ছে পেরিফেরাল নার্ভের যে অ্যাক্সন গুলো থাকে সেই অ্যাক্সন গুলোর বাইরের দিকে সোয়ান সেল থাকে এবং যেগুলো মাইলিন শীট তৈরি করে। স্যাটেলাইট সেলের লোকেশন কোথায়? স্যাটেলাইট সেলগুলাই যে ডরসাল রুট গ্যাংলিয়নের যে সেল বডি গুলো থাকে সেল বডি গুলোর বাইরের দিকে থাকে হচ্ছে স্যাটেলাইট সেল, মনে থাকবে? জি স্যার। এখন যেটা বললেন যে স্পাইনাল নার্ভগুলো বের হওয়ার পরে দুইটা ভাগ হয়, এই ভাগগুলো পরে দেখেন। তারপরে এই ছবিটা একটু ভালো করে খেয়াল করলে যেটা হচ্ছে স্পাইনাল নার্ভগুলো বের হওয়ার পরে এটা একটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস হয় আর একটা হচ্ছে ডরসাল রেমাস হয়। এবং ভেন্ট্রাল রেমাস থেকে আবার এগুলো যে কিছু কিছু রিজনে ভেন্ট্রাল রেমাস থেকে যে ব্রাঞ্চ গুলো হয় সেই ব্রাঞ্চ গুলো একটার সাথে আরেকটা ইন্টারসেক্টেড হয়ে ইন্টারকানেক্টেড হয়ে প্লেক্সাস তৈরি করে। আর পিছনের ব্রাঞ্চ গুলো হচ্ছে পিছনে যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো সাপ্লাই দেয়। কিন্তু যে থোরাসিক রিজনে যে স্পাইনাল নার্ভ গুলো থাকে সেই স্পাইনাল নার্ভ গুলো সাধারণত কোনো প্লেক্সাস তৈরি করে না, কিন্তু সার্ভাইকাল, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল এইখানে যে নার্ভগুলো স্পাইনাল নার্ভগুলো থাকে সেগুলো ডিভিশন হওয়ার পরে এন্টেরিয়র ভেন্ট্রাল রেমাস এবং ডরসাল রেমাস, যেগুলো ভেন্ট্রাল রেমাসটা আবার বিভিন্ন ব্রাঞ্চিং হওয়ার পরে একটার সাথে আরেকটা রেমাসের ব্রাঞ্চ গুলো যুক্ত হয়ে প্লেক্সাস গুলো তৈরি করে, এক্সেপ্ট হচ্ছে থোরাসিক। এখানে আরো কিছু ব্রাঞ্চ বেড়ে যে স্পাইনাল নার্ভ থেকে যে ডরসাল রেমাস এবং ভেন্ট্রাল রেমাসের বাইরে আরো কিছু ব্রাঞ্চ, এর ভিতরে একটা আছে মেনিনজিয়াল ব্রাঞ্চ।
যেটা হচ্ছে যে এই ছবিটা, এটা হচ্ছে যে ম্যানেনজিয়াল ব্রাঞ্চ, এটা হচ্ছে স্পাইনাল নার্ভ, এটা থেকে স্পাইনাল নার্ভ থেকে ম্যানেনজিয়াল ব্রাঞ্চ বের হয়, যে ম্যানেনজিয়াল ব্রাঞ্চটা আবার ইন্টারভার্টিব্রাল ফরামেন এর ভিতরে ঢুকে এটা ভিতরের দিকে যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দেয়। আর এখানে আরেকটা স্পাইনাল নার্ভের সাথে কমিউনিকেশন থাকে সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে, সেইটাকে বলা হয় কমিউনিকেটিং র্যামাই। আমি কি বললাম বোঝা গেল? স্যার আরেকবার বলবেন একটু? প্রথমে হচ্ছে যে এখানে তো দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ড, এটার ভিতরের দিকে এটা হচ্ছে গ্রে ম্যাটার, এখান থেকে এটা ভেন্ট্রাল রুট, এটা হচ্ছে ডরসাল রুট, আর এটা হচ্ছে ভেন্ট্রাল রুট। তারপরে এগুলো মিলিত হওয়ার পরে এটা হচ্ছে স্পাইনাল নার্ভ, আর এটা তো ভেন্ট্রাল এই ডরসাল রুট গ্যাংলিয়ন বলে। এখন ভেন্ট্রাল স্পাইনাল নার্ভ থেকে কতগুলো ভাগ হচ্ছে, যে স্পাইনাল নার্ভ থেকে এটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস আর একটা হচ্ছে ডরসাল রেমাসে ভাগ হচ্ছে, কিন্তু স্পাইনাল নার্ভ থেকে আরো কতগুলো ব্রাঞ্চ বের হয়, ভেন্ট্রাল রেমাস এবং ডরসাল রেমাসের বাইরে আরো কতগুলো ব্রাঞ্চ হয়, এর ভিতরে একটা ব্রাঞ্চের নাম হচ্ছে ম্যানেনজিয়াল ব্রাঞ্চ। ম্যানেনজিয়াল ব্রাঞ্চ, এইটা আমি যে কার্সারটা রাখছি এটা হচ্ছে ম্যানেনজিয়াল ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটা স্পাইনাল নার্ভ থেকে বের হওয়ার পরে তারপরে সেটা আবার ইন্টারভার্টিব্রাল ফরামেন দিয়ে ঢুকে ভিতরের দিকের স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দেয়। আমি কি বললাম বোঝা গেল? জি এটা স্যার। বের হওয়ার পরে তারপরে এই যে স্পাইনাল কর্ডের বাইরের দিকে যে ম্যানেনজিস থাকে এবং অন্যান্য যে স্ট্রাকচার থাকে সেগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে এই ম্যানেনজিয়াল ব্রাঞ্চ। আবার আমাদের যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে দেখা যাচ্ছে যে ওখানে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থাকে, যে প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়ন থাকে, যে ভার্টিব্রার দুই পাশে হচ্ছে গ্যাংলিয়ন থাকে, চেইন অফ গ্যাংলিয়ন থাকে, যেগুলোকে বলা হয় সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এবং এই গ্যাংলিয়নের সাথে হচ্ছে স্পাইনাল নার্ভের কানেকশন থাকে কমিউনিকেটিং র্যামাই দিয়ে। বোঝা গেল? জি স্যার। এখন সার্ভাইকাল স্পাইনাল নার্ভ যেটা বলা হচ্ছিল 8 পেয়ার থাকে, যেটা হচ্ছে যে প্রথম যে পেয়ারটা সেটা এক্সিট করা হচ্ছে অক্সিপিটাল বোন এবং ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা যেটা অ্যাটলাস আছে সেটার মাঝখান দিয়ে হচ্ছে এটা পাস করে। আর বাকি ভার্টিব্রা গুলো হচ্ছে যে যে C1 যে অন্যান্য যে সার্ভাইকাল ভার্টিব্রা সেটার ভিতর দিয়ে পাস করে। যে সেকেন্ড সার্ভাইকাল যে স্পাইনাল নার্ভ আছে সেটা সার্ভাইকাল 1 থেকে 2 এই ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ফরামেন থেকে সেটাতে পাস করে। আর সার্ভাইকাল 8 যে স্পাইনাল নার্ভটা থাকে সেটা পাস করে হচ্ছে সার্ভাইকাল 7 ভার্টিব্রা এবং থোরাসিক 1 ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ফরামেনা থাকে সেটা দিয়ে পাস করে। এখানে শুধুমাত্র এক্সেপশন হচ্ছে যে 1 নম্বর এবং হচ্ছে 8 নম্বর, যেটা হচ্ছে করসপন্ডিং ভার্টিব্রাল লেভেল দিয়ে এক্সিট করে না। থোরাসিক স্পাইনাল নার্ভ যেটা বলছিলাম যে এটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে এখানে যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো বাইরের দিকে ডিভিশন হওয়ার পরে যে ভেন্ট্রাল রেমাস এবং ডরসাল রেমাস যেটা ভাগ হয়, সেই রেমাস গুলো যে ভেন্ট্রাল রেমাস গুলো অন্যান্য রিজনের যে স্পাইনাল ভার্টিব্রা যে প্লেক্সাস তৈরি করে, এখানে এই ধরনের কোনো প্লেক্সাস তৈরি করে না। যে thoracic spinal nerve হচ্ছে 12 pair exit the vertebral canal below their corresponding vertebra, emerge from the thoracic vertebra, continues to form intercostal nerve. Intercostal নার্ভের নাম শুনছেন সবাই, যে যে নার্ভ গুলো হচ্ছে ইন্টারকোস্টাল স্পেসে থাকে এই জন্য নাম হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। এবং এই ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে হচ্ছে thoracic কেজের যে স্ট্রাকচার গুলো সেই স্ট্রাকচার গুলো সাপ্লাই হয় হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে। স্যার থোরাসিক নার্ভ দিয়ে কি ম্যানেনজিয়াল ব্রাঞ্চটা থাকে? ম্যানেনজিয়াল ব্রাঞ্চ, কমিউনিকেটিং ব্রাঞ্চ এগুলো তো থাকেই, কিন্তু যেটা হচ্ছে যে এখানে যে সার্ভাইকেল নাম্বার কক্সিজিয়ালের যে ভেন্ট্রাল র্যামাস গুলো যে নার্ভগুলো যে ব্রাঞ্চগুলো সেগুলো মিলিত হয়ে যে প্লেক্সাস তৈরি করে, থোরাসিক নার্ভগুলো সাধারণত এই প্লেক্সাস তৈরি করে না, এটাই হচ্ছে ডিফারেন্স। এবং ম্যানেনজিয়াল ব্রাঞ্চ যে একেবারে পুরো হচ্ছে যে এই পর্যন্তই থাকবে, যেখানে পর্যন্ত স্পাইনাল নার্ভ আছে, কিন্তু সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন তো এখানে হচ্ছে যে সিম্প্যাথেটিক
যে ইটাতে গ্যাংলিয়ন থাকে সেটা তো থাকে হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যারাইজ করা হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, সেইখানে হচ্ছে এই কমিউনিকেটিং র্যামাস গুলো সেই লেভেলে থাকে। যেখানে যেখানে হচ্ছে যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন যে লেভেল পর্যন্ত আছে সেই লেভেল পর্যন্ত থাকে হচ্ছে কমিউনিকেটিং ব্রাঞ্চ গুলো। Lumbar nerve, spinal nerve, যেটা পাঁচজোড়া emerge from the lumbar vertebra, exits the vertebral canal below their corresponding vertebra, spinal, sacral and coccygeal nerve। এটা একটু মনে রাখতে হবে, এখানে হচ্ছে যে একটু ডিফারেন্ট আছে যে sacral and coccyx spinal nerve 5 pairs হচ্ছে sacral nerve আর coccyx হচ্ছে 1 pair। This from the spinal cord, the root of the sacral spinal nerve entered the sacral canal. Sacral nerve, sacral 1 to 4 exit the vertebral canal via 4 pair of anterior and posterior sacral foramen. Sacral vertebra তো দেখা হয়নি, এইজন্য এখানে sacral vertebra তে যে সামনের দিকে একটা foramen থাকে আর পিছনের দিকে আরেকটা foramen থাকে, যেটাকে বলা হয় একটা হচ্ছে anterior আর একটা হচ্ছে posterior sacral foramen। এবং sacral nerve গুলো এই foramen দিয়ে পাস করে। আর 5 নম্বর sacral nerve এবং coccygeal যে নার্ভ থাকে, কক্সিজিয়াল যে এক পেয়ার নার্ভ থাকে, সেইটা পাস করা হচ্ছে স্যাক্রাল হায়াটাস। যে স্যাক্রাল নার্ভের পিছনের দিকে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে বলা হয় স্যাক্রাল হায়াটাস। সেই দিক দিয়ে পাস করা হচ্ছে স্যাক্রাল 5 এবং কক্সিজিয়াল যে ওয়ান পেয়ার নার্ভ থাকে সেটা হচ্ছে স্যাক্রাল হায়াটাস দিয়ে পাস করে। স্যাক্রাল ভার্টিব্রা দেখছেন তো? স্যার এখানে চিত্র সহ থাকলে ভালো হইতো। চিত্রটা এখানে নেই, ভার্টিব্রাল ইসের ভিতরে মানে চিত্রটা দাঁড়ানো নেই। এটা একটু আমি দেখাচ্ছি, ওইটা আছে এখানে। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রা হবে, এটা হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রার যে ফরামেন গুলো সেগুলো হচ্ছে যে এটাতে একটা ভিউ দেয়া আছে, এটা যে সামনের দিকে ফরামেন থাকে আর পিছনের দিকে ফরামেন থাকে। আর এইটা হচ্ছে যে এইটা হচ্ছে স্যাক্রাল হায়াটাস, দেখা যায়? এইটা হচ্ছে স্যাক্রাল হায়াটাস। স্যার ওই যে একটা মানে ছিদ্র আছে যেটা, এটা হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রার নিচের দিকে একটা মিড লাইনে একটা হচ্ছে গ্যাপের মতো আছে, ছিদ্রের মতো যেটা বলেন গ্যাপের মতো আছে, সেটার নাম হচ্ছে স্যাক্রাল হায়াটাস। আর স্যাক্রাল ভার্টিব্রাস এই যে এর পিছনের দিকে ফোরামেন আছে, সামনের দিকে ফোরামেন আছে, এগুলো হচ্ছে স্যাক্রাল ফোরামিনা, যেটা এন্টিরিয়র এবং পোস্টেরিয়র স্যাক্রাল ফোরামিনা। এই যে এখানে ছবিটা আরেকটু হয়তো ভালো করে, যে এটা হচ্ছে স্যাক্রাল, এটা এন্টিরিয়র স্যাক্রাল ফোরামেন, এখানে সংখ্যায় 4টা থাকে, এটা পিছনে হচ্ছে
posterior sacral foramen। আর এই চারটা দিয়ে হচ্ছে যে 1 2 3 4 এই চারটা পেয়ার পাস করে হচ্ছে এই anterior এবং posterior sacral foramen দিয়ে। আর 5 নম্বর এবং পঞ্চম পেয়ার এবং কক্সিজিয়াল যে 1 পেয়ার থেকে সেটা পাস করে হচ্ছে বের হয়ে আসে হচ্ছে এই sacral hiatus দিয়ে। ঠিক আছে? এখন ভার্টিব্রাল যে স্পাইনাল নার্ভ গুলো যেটা বললাম যে ব্রাঞ্চ গুলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে পাস করার পরে এটা ব্রাঞ্চ হয়, যে ভাগ হয়। ভাগগুলোর ভিতরে বলা হচ্ছে যে মেইনলি দুইটা ডিভিশনে, একটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস আর একটা হচ্ছে ডরসাল রেমাস। যে প্রত্যেকটা স্পাইনাল নার্ভ এই দুইটা ডিভিশনে, যে দিস ব্রাঞ্চেস আর কল্ড রেমাই, সিঙ্গুলার ফর্মে রেমাস বলা হয়, যেটা ভেন্ট্রাল রেমাস এবং এন্টেরিয়র অথবা ভেন্ট্রাল রেমাস আর ডরসাল অথবা পোস্টেরিয়র রেমাস। এখন ভেন্ট্রাল রেমাস গুলো হচ্ছে যে সার্ভাইকাল, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল রিজনে প্লেক্সাস তৈরি করে, কিন্তু ডরসাল যে রেমাস গুলো থাকে সেগুলো কোনো প্লেক্সাস তৈরি করে না। যে পোস্টেরিয়র ডরসাল রেমাস সার্ভ দ্য ডিপ মাসেলস এন্ড দ্য স্কিন অফ দি পোস্টেরিয়র সারফেসেস অফ দ্য ট্রাঙ্ক। যে নেক এবং ট্রাঙ্কের পিছনের দিকে যে মাসেল গুলো আছে, স্কিন গুলো আছে, সেগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে posterior ramus, or anterior ramus serve the muscle and structure of the upper and lower limbs and the skin of the lateral and anterior surface of the trunk. এই দুইটা রেমাসের ডিস্ট্রিবিউশন একটু মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষাতে কমনলি রুটিনলি ধরা হয়। মনে থাকবে তো? তার মানে আপনি ফাংশনের কথা যদি চিন্তা করেন তাহলে এন্টিরিয়র রেমাসের ফাংশন হচ্ছে অনেক ওয়াইড ফাংশন, যে এটার ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি পরিসরে। আর পোস্টেরিয়র রেমাসের ডিস্ট্রিবিউশন সেই তুলনায় হচ্ছে এন্টেরিয়র রেমাসের তুলনায় কম পরিসরে ডিস্ট্রিবিউট করে। এই দুইটা তো মনে থাকবে? জি স্যার। এখন স্পাইনাল নার্ভ থেকে ব্রাঞ্চের কথা, আরো কিছু ব্রাঞ্চের কথা বলছিলাম, এর আগে বলছিলেন যে ম্যানিনজিয়াল ব্রাঞ্চের কথা বলছিলাম। The spinal nerve also give up a meningeal branch, where this branch re-enter the vertebral cavity through the intervertebral foramen and supply the vertebra, vertebral ligament, blood vessel of the spinal cord and the meninges. মানে স্পাইনাল কর্ড ছাড়া বাকি অন্যান্য যে স্ট্রাকচার গুলো স্পাইনাল যে ভার্টিব্রাল ক্যানালের ভিতর থাকে সেই ক্যানাল গুলোকে সাপ্লাই দেয় হচ্ছে এই মেনিনজিয়াল ব্রাঞ্চটা। আজান হচ্ছে, আমি একটু বিরতি দেই, আজান হচ্ছে। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার।
এখন যেটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্লেক্সাস। এটা প্লেক্সাস পরীক্ষাতে কম বেশি রিটেনেও আসে, ভাইভাতেও ধরা হয়। এখন সে প্লেক্সাস আইদার সার্ভাইকাল প্লেক্সাস অথবা ব্রাকিয়াল প্লেক্সাস অথবা লাম্বোস্যাক্রাল প্লেক্সাস, যেখানে একটা আসে। এর ভিতরে সবচেয়ে বেশি দুইটা প্লেক্সাস অনেক বেশি পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস আর একটা হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। কিন্তু এখন যে কোনো প্লেক্সাসই হয়তো আপনাকে ধরতে পারে। এখন প্লেক্সাস গুলো যেগুলো বলা হচ্ছে যে ভেন্ট্রাল ল্যামাস গুলো, যে ব্রাঞ্চ হচ্ছে সেই ব্রাঞ্চ গুলো একটার সাথে আরেকটা সংযুক্ত হয়ে যে জালি অথবা জালিকার মতো স্ট্রাকচারটা তৈরি করতেছে, সেটাই হচ্ছে প্লেক্সাস। যে axon from the anterior rami of the spinal cord except for the thoracic nerve, thoracic 2 থেকে 12, এটা এই জিনিসটা একটু মনে রাখতে হবে। যেহেতু thoracic যে স্পাইনাল নার্ভ আছে, শুধুমাত্র thoracic 1 স্পাইনাল নার্ভটা হচ্ছে প্লেক্সাসে পার্টিসিপেট করে, আর কোনো thoracic নার্ভ হচ্ছে প্লেক্সাসে পার্টিসিপেট করে না। Axon from the anterior rami of the spinal nerve except for the thoracic nerve, thoracic 2 to thoracic 12, don't go directly to the body structure they supply. They form network on both the left and right side of the body by joining with the various numbers of axon from the anterior rami of the adjacent nerve. এখানে প্লেক্সাসের একটা ডেফিনেশন, আরেকটা ডেফিনেশন, নার্ভ প্লেক্সাস is a plexus branching network of intersecting nerve. A nerve plexus is composed of afferent and efferent fibers that arise from the merging of anterior rami of the spinal nerve. এখন প্লেক্সাস গুলো কি কি প্লেক্সাস আছে? সার্ভাইকাল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, কক্সিজিয়াল প্লেক্সাস। এখন পরীক্ষাতে যখন আপনারা প্লেক্সাসের ছবি আঁকাবেন, এর আগে আমি বলছিলাম যে প্লেক্সাসের ছবি আঁকানোর সময় একটু সতর্কতার সাথে আঁকাতে হবে। যদি প্লেক্সাসের ছবি আঁকানোর সময় ইন্টারসেক্টিং যেটা করা হয়, নার্ভগুলো যখন ইন্টারসেক্ট করতেছে একটা আরেকটার সাথে সংযুক্ত হচ্ছে, সেই সংযুক্তের সময় যদি ঠিক মতো না করেন তাহলে হয়তো এই প্লেক্সাসের ছবিটা কেটে দিতে পারে। এই জন্য এই ছবিটা যখন প্র্যাকটিস করবেন একটু সতর্কতার সাথে প্র্যাকটিস করতে হবে। স্যার চিত্র কি দিতেই হবে, মানে মাস্ট দেওয়াই লাগবে? প্লেক্সাসের ছবিতে মাস্ক দিতেই হবে, এটার কোনো ই নেই। এবং অনেক ক্ষেত্রে যেটা আসবে যে অনেক ক্ষেত্রে শুধুমাত্র প্রশ্নটা এইরকম ভাবেই আসতে হবে যে ড্র অ্যান্ড লেভেল ব্রাকিয়াল প্লেক্সাস, ড্র অ্যান্ড লেভেল লাম্বোস্যাক্রাল প্লেক্সাস, এইভাবেই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে। আবার যদি ওইরকম আসে যে ডেসক্রাইব লাম্বোস্যাক্রাল প্লেক্সাস অথবা ডেসক্রাইব ব্রাকিয়াল প্লেক্সাস, তাহলে আপনাকে তখন হচ্ছে যে বর্ণনার পাশাপাশি তখন হচ্ছে যে আপনাকে ছবিটা দিতে হবে। এবং এটার ক্ষেত্রে ছবির ব্যাপারে কোনো ছাড় নাই, প্লেক্সাসের ক্ষেত্রে ছবি আপনাকে দিতেই হবে। এবং স্পাইনাল নার্ভ গুলো যখন আপনি পরীক্ষাতে আসবে, স্পাইনাল নার্ভ পরীক্ষাতে আসার সময় হচ্ছে বেটার হচ্ছে যে আপনি অনেক কিছু লিখলেন কিন্তু ছবি দিলে আপনার জন্য আরো বেটার হবে। কারণ ছবি না দিলে আসলে অনেক ক্ষেত্রেই যে আপনি যে নলেজটা অ্যাকোয়ার করতেছেন সেটা আসলে সঠিকভাবে অ্যাকোয়ার করতেছেন কিনা সেটা জাজমেন্ট করা হয় ছবি দিয়ে। ছবির কোয়ালিটি ভালো খারাপ নিয়ে প্রশ্ন নেই, যে আপনি আপনার নলেজটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা সেটা দেখা হয়। আমি কি বললাম বুঝতে পারলেন তো? মানে ছবির কোয়ালিটি নিয়ে ছবি অনেক সুন্দর হতে হবে এরকম না, কিন্তু ছবিটা আপনি মোটামুটি যেটা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছেন সেটা করতে পারলে, এবং লেভেলিংটা যাতে ঠিক মতো করতে পারেন। ওকে স্যার। এখন হ্যাঁ কিছু বলতেছেন? নো স্যার। এখন প্লেক্সাস যেটা বলা হচ্ছে ইমার্জিং ফ্রম দ্য প্লেক্সাস আর দ্য নার্ভস। এখন প্লেক্সাস তো তৈরি করার পরে তারপরে এগুলো থেকে আবার বিভিন্ন ব্রাঞ্চ হয়, যেগুলোকে আবার যে এই ব্রাঞ্চ গুলো আপনার যে অংশগুলোকে সাপ্লাই দেয় সেই অনুযায়ী নার্ভগুলোর নামকরণ করা হয়। যেমন আপার লিম্ব যে নার্ভগুলো আসে সেগুলো আসা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সেই নার্ভগুলো আসা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে, এবং এগুলো আসার পরে দেখা যায় যে আপার লিম্বের বিভিন্ন এই নার্ভগুলো প্লেক্সাস থেকে আবার যে ব্রাঞ্চ গুলো বের হয় সেই ব্রাঞ্চ গুলোর আবার বিভিন্ন নাম থাকে, যেমন রেডিয়াল নার্ভ আছে, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, এগুলো সব হচ্ছে প্লেক্সাস থেকে উদ্ভব। আবার লোয়ার লিম্বের ক্ষেত্রে নার্ভের নাম আছে ফিমোরাল নার্ভ, টিবিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ, এরকম বিভিন্ন নাম নার্ভের নাম আছে। এখন সার্ভাইকাল প্লেক্সাস কোন কোন নার্ভ দিয়ে হয়? যে formed by the roots of the anterior rami of the first 4 cervical vertebra with contribution from the cervical 5. এই at least সবগুলো প্লেক্সাস হয়তো মানে একবার বিস্তারিত ভাবে হয়তো আপনাকে ধরবে না, কিন্তু
এই প্লেক্সাস গুলো কোন কোন নার্ভ রুট দিয়ে হয় অ্যাটলিস্ট এটা আপনাকে একটু মনে রাখতেই হবে। তাহলে সার্ভাইকাল প্লেক্সাস সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4 যে স্পাইনাল নার্ভ আছে সেই নার্ভের এন্টিরিয়র অথবা ভেন্ট্রাল র্যামার গুলো দিয়ে তৈরি হচ্ছে, এবং পার্টলি হচ্ছে যে মানে সার্ভাইকাল 5 যে স্পাইনাল নার্ভের এন্টিরিয়র র্যামাই আছে সেটার পার্টলি কন্ট্রিবিউশন হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাসে। এখন সার্ভাইকাল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস এটা রাইট সাইডে থাকে এবং লেফট সাইডে থাকে, যে দুই পাশেই থাকে। There is one on each side of the neck alongside the first cervical vertebra. Supply the skin, sensory or cutaneous innervation and muscle motor innervation of the head, neck and superior part of the shoulder and chest. তার মানে আপনার এই রিজনটা সাপ্লাই দেয় হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাসের থেকে যে নার্ভগুলো বের হয় সেই নার্ভগুলোই হচ্ছে এই হেড, নেক এবং সুপিরিয়র পার্ট অফ দি শোল্ডার এবং চেস্টকে সাপ্লাই দিচ্ছে। এখানে সার্ভাইকাল প্লেক্সাসের ছবি দিয়ে আছে, যে সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4 এবং সার্ভাইকাল 5 এর হচ্ছে পার্টলি কিছু অংশ দিয়ে হচ্ছে। তারপর হচ্ছে যে এইগুলো থেকে র্যামাস গুলো বের হয়ে একটার সাথে আর একটা যুক্ত হয়ে এই বিভিন্ন নার্ভ তৈরি করতেছে। এখানে যেমন নাম লেজার অক্সিপিটাল নার্ভ, গ্রেট অরিকুলার নার্ভ, তারপর সুপ্রাক্লাভিকুলার নার্ভ, ফেনিক নার্ভ। ফেনিক নার্ভের নাম হয়তো শুনছেন, ফেনিক নার্ভের নাম শুনছেন না? জি স্যার। স্যার ফেনিক নার্ভের এটা মনে রাখতে হবে, ফেনিক নার্ভের রুট মানে কোন কোন নার্ভ রুট থেকে ফেনিক নার্ভ উৎপন্ন হয়। এখানে দেখেন যে ফেনিক নার্ভের ভিতরে সার্ভাইকাল 3 থেকে আসতেছে, তারপর সার্ভাইকাল 4 থেকে আসতেছে এবং সার্ভাইকাল 5 থেকে আসতেছে। তার মানে ফেনিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4 এবং সার্ভাইকাল 5, এবং এইটার ভিতরে মেইন কন্ট্রিবিউশন হচ্ছে সার্ভাইকাল 4। এই জন্য কোনো কারণে ফেনিক নার্ভ বডির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচারকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে ডি ডায়াফ্রাম। এই জন্য হচ্ছে কোনো কারণে যদি ফেনিক নার্ভ ড্যামেজড হয়ে যায় তাহলে হচ্ছে ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যাবে। এই জন্য হচ্ছে যে এখানে এটা গুরুত্বপূর্ণ যে ফেনিক নার্ভের রুট ভ্যালু যে সার্ভাইকাল 3, 4, 5। এখন যদি কোনো ব্যক্তির যদি সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইনজুরি হয় এবং সেই ক্ষেত্রে যদি যে ফেনিক নার্ভের যে রুট গুলো দিয়ে ফেনিক নার্ভ তৈরি হচ্ছে সেই রুটগুলো যদি অ্যাফেক্টেড হয় তাহলে তার ডায়াফ্রাম প্যারালাইসিস হতে পারে এবং সেটার কারণে সে মারাও যেতে পারে। আমি কি বললাম বুঝতে পারলেন? জি স্যার। এই জন্য দেখবেন যে অনেক সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইনজুরি, যাদের আপার সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইনজুরি থাকে, যাদের ফেনিক নার্ভ অ্যাফেক্টেড হয়, তাদের ডায়াফ্রামের সমস্যার কারণে তারা নরমাল যে ভেন্টিলেশন সেটা নিতে পারে না, যাদের কারণে তাদেরকে অনেক সময় আর্টিফিশিয়াল মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়। তারপরেও অনেক পেশেন্ট কিন্তু সার্ভাইকাল স্পাইনাল কর্ড পেশেন্ট মারা যেতে পারে যদি ডায়াফ্রামটা প্যারালাইসিস হয়ে যায়, রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করলে মানুষ মারা যেতে পারে। সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইনজুরির মেইন কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে এই ডায়াফ্রামেটিক প্যারালাইসিস। তাহলে আপনার সার্ভাইকাল প্লেক্সাসে যে জিনিসটা মনে রাখতে হবে যে সার্ভাইকাল প্লেক্সাসটা কোন কোন নার্ভ রুটে দিয়ে হচ্ছে, সার্ভাইকাল 1, 2, 3, 4 এবং পার্টলি C5 এটা দুই পাশেই থাকে, রাইট সাইড এবং লেফট সাইড অ্যালং দা সার্ভাইকাল 1, 2, 3, 4 ভার্টিব্রাল অ্যালং এ থাকে। এটা দিয়ে সাপ্লাই হচ্ছে যে এটা থেকে যে ব্রাঞ্চ গুলো বের হয় সেই ব্রাঞ্চ গুলো মোটর সাপ্লাই করে এবং সেন্সরি সাপ্লাই করে, দুইটাই করে। এগুলো হচ্ছে হেড, নেক এবং সুপিরিয়র পার্ট অফ দি চেস্ট এন্ড শোল্ডার। এই অংশটাকে বোথ মোটর এবং সেন্সরি সাপ্লাই আসে হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাসের ব্রাঞ্চ থেকে। এখন এই কারণে যদি আপনি কোনো একজন ব্যক্তির এটা স্পাইনাল কর্ড ইনজুরি হলে তো একটা বিষয়, আর একটা হচ্ছে যে আপনি যে কোনো একজন ব্যক্তিকে যদি স্টেবিং করেন, যে ঘাড়ে ছুরি মারলেন অথবা ঘাড়ে বাড়ি মারলেন, তখন যদি সার্ভাইকাল প্লেক্সাস ড্যামেজড হয় তাহলে যে ড্যামেজটা যে নার্ভ রুট গুলো ড্যামেজড হবে অথবা যে নার্ভ ফাইবার গুলো ড্যামেজড হবে তাহলে সেইটার প্রেজেন্টেশনটা তখন পাওয়া যাবে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, যেটা ব্রাকিয়াল প্লেক্সাসটা তৈরি হয় হচ্ছে সার্ভাইকাল 5 থেকে সার্ভাইকাল 8 এবং পার্টলি থরাসিক 1।
they formed by the roots of the anterior rami of the spinal nerve of the cervical 5, 6, 7, 8 and thoracic 1. Extends inferiorly and laterally on either side of the last 4 and 5 cervical vertebra. Divides এই cervical যে রুট গুলো বের হলো, thoracic যে রুট গুলো বের হলো সেইগুলো বের হওয়ার পরে তারপরে এগুলো যুক্ত হয়, সেগুলোকে বলা হয় ট্রাঙ্ক। তারপরে সেগুলো ভাগ হয়, ডিভিশন হয়, ডিভিশন থেকে আবার ওগুলো থেকে আবার ব্রাঞ্চ হয়, যেগুলোকে কর্ড বলা হয়, কর্ড থেকে আবার ব্রাঞ্চ হয়, যেগুলোকে টার্মিনাল ব্রাঞ্চ বলা হয়। এখন এই সার্ভাইকেল যে রিজন থেকে যে ব্রাকিয়াল প্লেক্সাস যেখানে তৈরি হচ্ছে, সেখান থেকে যে মেইন যে নার্ভগুলো বের হয়, উৎপত্তি হয়, সেগুলোর নাম হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, এক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ। এই তিনটা নার্ভের নাম সবাই মোটামুটি জানেন, যে রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ, এই তিনটা নার্ভের নাম অলমোস্ট সবাই জানেন। কিন্তু এখান থেকে আরো কিছু নার্ভের নাম বলা হচ্ছে, যে মাস্কুলোকিউটেনাস, এক্সিলারি, রেডিয়াল, আলনার এন্ড মিডিয়ান। এই সবগুলো নার্ভই মেইনলি সাপ্লাই করে হচ্ছে আপার লিম্বকে। Give rise innervation and muscles innervation for most of the shoulder and এখন ব্রাকিয়াল প্লেক্সাস যেটা বললাম, যে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে, সেই ব্রাঞ্চগুলো মেইনলি সাপ্লাই করতেছে আপার লিম্বকে এবং হচ্ছে শোল্ডারের অংশকে। এখন ব্রাকিয়াল প্লেক্সাসটা দয়া করে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এখানে ব্রাকিয়াল প্লেক্সাসের একটা হচ্ছে ছবি দেওয়া আছে, যে যেখান থেকে ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি হওয়ার পরে তারপর বিভিন্ন ব্রাঞ্চগুলো বের হচ্ছে, যে ব্রাঞ্চগুলো আবার বিভিন্ন নাম ধারণ করতেছে। এখন এখানে ওখানে বলা হচ্ছে যে ব্রাকিয়াল প্লেক্সাস এখানে যে স্পাইনাল নার্ভ রুট গুলো দিয়ে হচ্ছে, তারপর সেগুলো ট্রাঙ্ক তৈরি করতেছে। এখানে কালারিং করা আছে, কিন্তু কালারিং গুলো দয়া করে যখন ছবি আঁকাবেন, যদি এই ধরনের ট্রাঙ্ক অথবা কালার এগুলো ভাবেই করতেছেন, তাহলে কালারিং আলাদা আলাদা ভাবে করতে হবে। সার্ভাইকেল 5, সার্ভাইকেল 6, সার্ভাইকেল 7, সার্ভাইকেল 8 এবং thoracic 1। এখানে রুটের কালারটা দেয়া আছে হচ্ছে বেগুনি কালার, তারপর হচ্ছে ট্রাঙ্কের কালার দেয়া আছে হচ্ছে পিঙ্ক কালার। তারপর এখান থেকে আবার ডিভিশন হচ্ছে, যে ইন্টেরিয়র ডিভিশনের কালার হচ্ছে এটা কি কালার, এটা কিছুটা হচ্ছে সবুজ কালার, আর নীল কালার হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। এখানে এখন যে নার্ভ গুলো আছে, সেই নার্ভ গুলো ইউজুয়ালি হচ্ছে দেখেন যে এখানে এক্সিলারি নার্ভ লেখা আছে, তারপর হচ্ছে রেডিয়াল নার্ভ, তারপর মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ। এখন এই নার্ভ গুলো যখন এইটা ইন্টারসেক্টিং, যে কোন নার্ভ কোন রুট থেকে আসছে, তখন এইটা খুব ভালো করে খেয়াল করে আঁকাইতে হবে, না হলে যে অনেক সময় যেটা হচ্ছে যে এটা ভুল হয়ে যেতে পারে। এখন ব্রাকিয়াল প্লেক্সাস বলেন, কিছু বলতেছেন?
বলেন কিছু। আপনার কি কেউ কিছু বলতেছেন? নো স্যার। এখন ব্রাকিয়াল প্লেক্সাস গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেকের দেখা যায় বিভিন্ন সময় রাজনৈতিক হানাহানি অথবা সামাজিক হানাহানি অথবা বিভিন্ন কারণে যখন যে নেকের সাইডে আঘাতপ্রাপ্ত হয়, বিশেষত ব্রাকিয়াল প্লেক্সাস যদি ইনজুরি হয় তাহলে ওই প্লেক্সাস থেকে যে নার্ভগুলো বের হচ্ছে সেই নার্ভগুলোর ডিস্ট্রিবিউশন তখন সমস্যা তৈরি হবে। যে অনেক সময় দেখবেন যে বাচ্চা যখন ডেলিভারি হয়, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে আপার লিম্বের কিছু ডিফর্মিটি পাওয়া যায়। আপার লিম্বের একটা কন্ডিশন আছে আর্প পালসি, নাম শুনছেন সবাই? আর্প পালসির নাম শুনছেন? আপনাকে আর্প পালসির নাম শুনছেন? নো স্যার। নো স্যার। এটা দেখবেন যে এটা কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয় যে এটা যখন বাচ্চাদের নর্মাল ভ্যাজাইনালি ডেলিভারি হয়, যদি ডেলিভারির সময়ে কোনো জটিলতা তৈরি হয় এবং ডেলিভারি বের হওয়ার সময়, বাচ্চা বের হওয়ার সময় যদি নেকের উপরে চাপ পড়ে তখন ব্রাকিয়াল প্লেক্সাস ক্ষতিগ্রস্ত হয়। তখন হাতের এই বাচ্চাদের যে পাশে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হয় সেই পাশের আপার লিম্বের বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়, যে হাতের পজিশনটা সে একটা বিশেষ পজিশন মেইনটেইন করে থাকে, সেই কন্ডিশনটাকে বলা হয় আর্প পালসি। এবং এরা হাতটা হচ্ছে এইরকম পিছনের দিকে দিয়ে রাখে, যে এটা তো দেখানো যাচ্ছে না, এইভাবে হাতটা রোটেট করা থাকে এবং পাম অফ দ্য হ্যান্ডটা পিছনের দিকে ফেস করে থাকে, যেটা হচ্ছে আপ পালসি বলা হয়। এবং এটা অনেক বাচ্চাদেরই এই কন্ডিশনটা ডেভেলপ করে, বিশেষত যাদের নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিটা কমপ্লিকেটেড থাকে তাদের ক্ষেত্রে, তাদের বাচ্চাদের এইরকম কন্ডিশন গুলো দেখা যায়। পরবর্তীকালে বিভিন্ন ট্রিটমেন্ট করার পরে অনেকের উন্নতি হয়, আবার অনেকের কিছু কিছু সমস্যাগুলো পারসিস্ট করে যায়, থেকেই যায়। আবার কোনো কারণে যদি আপনি কারো যদি বলা হয় যে আপনি এই নেকের নিচের দিকে আপনি স্টেপ ইনজুরি করেন অথবা ট্রমাটাইজড হয় নিচের দিকে, তাহলে তার ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে। তখন ব্রাকিয়াল প্লেক্সাসের যে নার্ভ রুট গুলো ইনভলভমেন্ট হবে অথবা যে ট্রাঙ্ক গুলো ইনভলভমেন্ট হবে, তাহলে সেই অনুযায়ী তার মোটর এবং সেন্সরি সাপ্লাই গুলো তখন এফেক্টেড হবে। এজন্য যখন পেরিফেরাল কোনো নার্ভের সমস্যা হবে তখন আপনাকে চিন্তা করতে হবে যে পেরিফেরাল যে বিশেষত আপার লিম্ব এবং লোয়ার লিম্বের যে বিভিন্ন সমস্যাগুলো পেরিফেরাল নার্ভের হয়, সেই পেরিফেরাল নার্ভের সমস্যাগুলো কি অ্যাবসলিউটলি পেরিফেরাল নার্ভে, না এটা প্লেক্সাসে, না এগুলো স্পাইনাল নার্ভে রুটে হচ্ছে, সেগুলো তখন কনফার্ম করতে হয়। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের ছবিটা ভালো করে প্র্যাকটিস করবেন আঁকানো, ঠিক আছে? ওকে স্যার। আগের স্যার ছবিটা আছে, এই ছবিটা বার করে দিতে আপনার হবে? ছবি আঁকানোর সময় বেটার হচ্ছে যে এই ছবিটা আঁকানো, যে এটা সহজ ছবি। লাম্বার প্লেক্সাস তৈরি হচ্ছে যে রুটস অফ দি এন্টিরিয়র রেমার অফ দি স্পাইনাল নার্ভ, লাম্বার 1 টু লাম্বার 4 ফ্রম লাম্বার প্লেক্সাস। এখন এই লাম্বার প্লেক্সাস থেকে মেইন যে নার্ভটা বের হয় সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ এবং অবটুরেটর নার্ভ, যেটা হচ্ছে লোয়ার লিম্বকে সাপ্লাই দেয় এবং সাপ্লাই দ্য স্কিন অ্যান্ড মাসেল অফ দি অ্যান্টেরোল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল, এক্সটার্নাল জেনিটাল অর্গান, পার্ট অফ দি লোয়ার লিম্বস। এক্সটার্নাল জেনিটাল অর্গানের ভিতরে যে স্কিন অফ দি স্ক্রোটাম, তারপর লেবিয়া মেজোরা, ফিমাস্ট্রিক মাসেল থাকে এক্সটার্নাল জেনিটাল অর্গানের ওখানে, সেইগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে যে নার্ভগুলো বের হয় সেগুলো। আর লোয়ার লিম্বের বিশেষত ফিমোরাল নার্ভ এবং অবটুরেটর নার্ভ, এটা হচ্ছে লোয়ার লিম্বের থাইয়ের মাসেলকে সাপ্লাই দেয় হচ্ছে ফিমোরাল নার্ভ এবং অবটুরেটর নার্ভ। এর ভিতরে যে এক্সটেন্সর গ্রুপের মাসেল গুলোকে সাপ্লাই দেয় হচ্ছে যে মেইনলি হচ্ছে ফিমোরাল নার্ভ, আর অ্যাডাক্টর গ্রুপের মাসেল গুলোকে সাপ্লাই দেয় হচ্ছে অবটুরেটর নার্ভ। এটা হচ্ছে লাম্বার প্লেক্সাসের ছবি।
আর sacral plexus যেটা formed by the roots of the anterior rami of the spinal nerve, lumbar 4, 5 and sacral 1, 2, 3, 4. This plexus is situated largely anterior to the sacrum. এবং এই sacral নার্ভের ভিতরে মেইন নার্ভ আছে sciatic nerve. sciatic নার্ভের নাম সবাই শুনছেন। এর বাইরে এই প্লেক্সাস থেকে আসে পুডেন্টাল নার্ভ, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ এবং এই নার্ভ দিয়ে সাপ্লাই করে হচ্ছে বার্টকের মাসেল, সেন্সরি এন্ড স্কিন এন্ড মাসেল অফ দি বার্টক, পেরিনিয়াম এন্ড লোয়ার লিম্বস। বার্টক যেটা যে অংশের উপর আমরা বসে থাকি সেটাকে বলা হচ্ছে বার্টক, আর পেরিনিয়াম হচ্ছে যেটা এক্সটার্নাল জেনিটাল অর্গান এবং অ্যানাসের মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলা হয় পেরিনিয়াম। পেরিনিয়াম কিন্তু অনেক সময় পরীক্ষাতে ধরে, এটা একটু মনে রাখেন যে পেরিনিয়াম এর লোকেশনটা কোথায়। যে এক্সটার্নাল জেনিটাল অর্গান এবং অ্যানাসের মাঝখানে যে অংশটা থাকে ছোট্ট একটা অংশ সেটাকে বলা হয় পেরিনিয়াম। আর কক্সিজিয়াল প্লেক্সাস যেটা তৈরি করা হচ্ছে যে anterior rami of the spinal nerve, sacral 4 and sacral 5 and coccygeal nerve supplies a small area of skin in the coccygeal region. এটার সাপ্লাই খুব বেশি না, মেইনলি হচ্ছে লোয়ার লিম্বের সাপ্লাই আসে হচ্ছে লাম্বার প্লেক্সাস এবং হচ্ছে sacral plexus থেকে। এখন ওখানে ইন্টারকোস্টাল নার্ভের কথা বলা ছিল, যেহেতু থোরাসিক রিজনে যে নার্ভগুলো কোনো প্লেক্সাস তৈরি করে না, এখানে ইন্টারকোস্টাল নার্ভ তৈরি করে। যে anterior rami of the spinal nerve, thoracic 2 to thoracic 12 don't enter into a vertical formation of plexus and are known as intercostal or thoracic nerve. These nerves directly connect to the structure they supply in the intercostal spaces. After leaving its intervertebral from an anterior ramus of the nerve, T2 innervates the intercostal muscle of the second intercostal space and supply the skin of the axilla and prostromedial aspect of the arm. Nerves thoracic 3 to 6 extend along the costal groove of the ribs and then to the intercostal muscle and skin of the anterior and lateral chest wall. Thoracic 7 থেকে thoracic 12 supply the intercostal muscles and abdominal muscle along with the overlying skin. Posterior rami of the intercostal nerve supply the deep back muscle and skin of the posterior aspect of the thorax. এখন ইন্টারকোস্টাল যে নার্ভগুলো সেগুলো মেইনলি হচ্ছে ইন্টারকোস্টাল যে সামনের দিকে অ্যান্টিরিয়র এবং ল্যাটারাল সাইড অফ দি thorax এবং অ্যাবডোমিনাল ওয়ালের সামনের দিকের অংশকে সাপ্লাই দেয় হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভগুলো। এখন প্লেক্সাস গুলো এই জন্য ভালো করে পড়তে হবে যে প্লেক্সাস গুলো দিয়ে যেহেতু আপার লিম্ব লোয়ার লিম্বের ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং এই কারণে অনেক রোগের যে এটা কোন নার্ভের সমস্যার কারণে রোগগুলো হচ্ছে, আবার বিভিন্ন অপারেশন যখন করা হয় তখন তো মানুষকে অ্যানেস্থেটাইজ করতে হয়, তখন এই যে নার্ভের ফাংশন গুলোকে ব্লক করা হয়, সেন্সেশন গুলোকে ব্লক করে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে মোটর পাওয়ারকে প্যারালাইজ করে দেওয়া হয়। এখন সেই ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ধরনের যে অপারেশন গুলো করা হয় সেই অপারেশন গুলো করার সময় যে অ্যানেস্থেসিয়া ইউজ করা হয় সেই অ্যানেস্থেসিয়ার অনেকগুলো ধরনের ভিতরে কিছু কিছু ধরন আছে যে নরমালি জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করা হয়, রিজনাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করা হয়, আবার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করা হয়। এখন কিছু কিছু অপারেশন আছে বিশেষত আপার লিম্ব, লোয়ার লিম্ব এবং লোয়ার অ্যাবডোমেনের যে অপারেশন গুলো করা হয় সেইখানে হচ্ছে এই বিভিন্ন অ্যানেস্থেসিয়া ইউজ করা হয়, যেখানে দেখা যায় অনেক ক্ষেত্রে প্লেক্সাস ব্লক করা হয় অথবা নার্ভ ব্লক করা হয়। আবার কিছু কিছু মানে অপারেশনে কিছু কিছু রোগের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আবার দেখা যায় যে অপারেশন করার সময় দেখা যায় যে আবার হচ্ছে যে কিছু কিছু নার্ভ অনেক সময় কেটে দেওয়া হয়। যেমন কিছু কিছু কন্ডিশনে আছে যেখানে দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ড
ইনজুরি হলে অনেক সময় অনেকের স্প্যাস্টিসিটি ডেভেলপ করে, সেই স্প্যাস্টিসিটি গুলোকে কমানোর জন্য অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধের পাশাপাশি অনেক সময় নার্ভ রুট গুলো কেটে দেওয়া হয়। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার লাম্বার ফ্লেক্সাস আঁকার সময় কি স্যার কালার পেন দিয়ে আঁকতে হবে? কি বলেন, আবার একটু বলেন, রিপিট করেন। স্যার ফ্লেক্সাস গুলো আঁকার সময় কি কালারিং করে দিতে হবে? প্লেক্সাস গুলো আঁকানোর সময় কালার করতে হবে, কারণ এখানে যেটা হচ্ছে যে কালার করারই হচ্ছে যে এখানে তো রুট আছে, যে 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 এই নার্ভ রুট থেকে আবার ডিভিশন হচ্ছে তো নার্ভ গুলো, যে সেটা কিছু এন্টেরিয়র ডিভিশন আছে, কিছু পোস্টেরিয়র ডিভিশন আছে। এইটা কালারিং করার উদ্দেশ্যে যে কোন নার্ভ রুট থেকে কোন ডিভিশন দিয়ে নার্ভ গুলো তৈরি হচ্ছে, ফরমেশন হচ্ছে, সেই জন্য হচ্ছে কালারটা ভিন্নতা করে দেওয়া, যাতে ওইটা বুঝতে সুবিধা হয়। আপনি যদি কালারিং করার সময় না থাকে তাহলে কালারিং না করলে চলে, কিন্তু কালারিং করলে সুবিধা হচ্ছে যে এই নার্ভ রুট থেকে যে ডিভিশন গুলো হচ্ছে এন্টেরিয়র ডিভিশন অথবা পোস্টেরিয়র ডিভিশন, সেই কোনটা এন্টেরিয়র ডিভিশন দিয়ে কোন নার্ভটা তৈরি হচ্ছে আর পোস্টেরিয়র ডিভিশন দিয়ে কোন নার্ভটা তৈরি হচ্ছে, সেটার জন্য হচ্ছে কালারিংটা দেয়া। এটা আইডেন্টিফিকেশনের জন্য। স্যার কালারে কি কোনো ফিক্সড আছে যে কোন কালার করতে হবে? না না না, এটা ইউজুয়ালি ফিক্স করা হয় না, এটা ইউজুয়ালি ফিক্স করা হয় না। এটা হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র নার্ভের ছবি যখন আঁকানো হয় তখন ইউজুয়ালি কালারটা করা হয় হলুদ কালার, আর ব্লাড ভেসেলের ছবি আঁকানোর সময় আর্টারিতে রেড কালার ইউজ করা হবে, আর ভেইনে হচ্ছে ব্লু কালার ইউজ করা হয়। কিন্তু যে এখানে যেটা হচ্ছে যে যখন আপনি এন্টেরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন এগুলো আঁকবেন তখন কালারটা হচ্ছে যে আপনি দিতে পারবেন, এখানে সুনির্দিষ্টভাবে কোনো কালারিং করা নাই। জি স্যার। যেমন ওই যে ব্রাকিয়াল প্লেক্সাসের যে ছবির কথা, এখানে কালারটা কিন্তু একটা কালারই, একটাকে লাইট কালার করে দিয়ে আর একটা হচ্ছে ডিপ কালার করে দিছে। এখানে কিন্তু আলাদা ওইরকম ভাবে কোনো কালার করা নেই, শুধুমাত্র একটা কালারকে লাইট আর ডিপ করে দিছে। এখন প্লেক্সাসের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সাধারণত রিটেনে যেটা বলেন যে প্লেক্সাসের ক্ষেত্রে রিটেনে যেটা হচ্ছে যে প্লেক্সাস গুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্র এন্ড লেভেল প্লেক্সাস ওইটা আসে, আইদার ব্রাকিয়াল প্লেক্সাস অথবা লাম্বার প্লেক্সাস অথবা স্যাক্রাল, এই ধরনের প্লেক্সাস গুলো আসে। আর ভাইবাতে যেটা জিজ্ঞাসা করবে যে স্পাইনাল নার্ভের যেটা হয়তো করতে পারে, যে স্পাইনাল নার্ভের ডেফিনেশনটা জিজ্ঞাসা করতে পারে, স্পাইনাল নার্ভ কিভাবে ফরমেশন হচ্ছে, তারপর প্লেক্সাস গুলো কিভাবে তৈরি হচ্ছে, এই প্লেক্সাস গুলো আপনার কোথায় কোথায় সাপ্লাই করতেছে, সেগুলো হচ্ছে শর্টলি জিজ্ঞাসা করবে। স্যার পিডিএফটা দিয়ে দিয়েন। ঠিক আছে। আর ইন্টারকোস্টাল নার্ভ অনেক সময় জিজ্ঞাসা করে, যেহেতু ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে এটা প্লেক্সাসের বাইরের দিকে একটা কম্পোনেন্ট, এই জন্য হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ অনেক সময় পরীক্ষাতেও পড়ে শর্ট নোট। ইন্টারকোস্টাল নার্ভ গুলো করার সময় আপনি ওই ছবিটা আঁকাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার নিউরোগ্লিয়ার পিডিএফটা দেওয়া হয় নাই। নিউরোগ্লিয়া? জি স্যার। ঠিক আছে।